আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে লুকিং ফর জিএসটি আমাদের যে সিরিজটা আছে ওই সিরিজের শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা। তো চ্যাপ্টারটা মোটামুটি ছোট চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই একটা কোশ্চেন আসে। তো তুমি এবারও ইনশাল্লাহ একটা কোশ্চেন কমন পাবা। এখন এই চ্যাপ্টার থেকে জিএসটিতে খুব বেশি কোশ্চেন নাই, জিএসটি অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও এত কোশ্চেন নাই। সো আমি যেটা করলাম এই চ্যাপ্টারে তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সহ, মানে শুধু জিএসটি অন্তর্ভুক্ত না, এখানে আমি মেডিকেলের কিছু কোশ্চেন রাখছি যেগুলো ইম্পর্টেন্ট তোমার জিএসটি এর জন্য। সো এইগুলা সহ আমি একটা তোমাদেরকে ক্লাস নিব, এবং এই ক্লাস থেকে তুমি একটাই নিশ্চয়তা নিয়ে যাও, বা ক্লাসটা শুরু করার আগে এইটুকু নিশ্চিত থাকো, ভাইয়া তোমাদেরকে যা পড়াবো জিএসটিতে তুমি তা থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা, এবং এই চ্যাপ্টারের ওভারঅল একটা ওভারভিউ তোমার এই ক্লাসের মাধ্যমে হয়ে যাবে, বুঝছো? তো আমার ইচ্ছা শুধু, বা আমার এখানে ইন্টেনশনটা শুধু এই না যে তোমাকে শুধু জিএসটি কোশ্চেনে সলভ করবো। আমার কথা হচ্ছে তোমার যেটা আসতে পারে, তোমার জন্য যেটা হেল্পফুল, সেটা যেন আমি তোমাকে সলভ করে দিতে পারি। দেখো, প্রথম কোশ্চেন আমরা যদি দেখি যে এই কোশ্চেনটা আসছে কোথায়, জিএসটি 23-24 সেশনে একটা প্রশ্ন। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? এই যে ধরো, এই যে কার্বন ডাইঅক্সাইডটা নিলাম, এটা রক্তে পরিবহন হবে না, এটা কিভাবে পরিবাহিত হবে আমরা একটু দেখি। আমরা যদি কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ওভারভিউটা দেখি, যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন কিভাবে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হচ্ছে। নরমালি কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি তোমার পরিবহন হবে কয়ভাবে জানো? 3 ভাবে হবে। প্রথমে আসো ভৌত দ্রবণ রূপে। কি হিসেবে ভাইয়া? ভৌত দ্রবণ রূপে। তো ভৌত দ্রবণ রূপে টোটাল কার্বন ডাইঅক্সাইডের 5% তোমার কি হবে? 5% হচ্ছে তোমার কি পরিবাহিত হবে। এখন এই 5% এর মধ্যে তোমার আসলে কিভাবে পরিবহনটা হবে? এটা হচ্ছে কি কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? এই যে তোমার কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে কোন এনজাইমটা কাজ করে? এনজাইমটার নাম হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। কোন এনজাইম ভাইয়া? এখানে এনজাইমটা হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম থাকবে, ঠিক আছে? অ্যানহাইড্রেস। ওকে, এনজাইমটার নামটা মনে রাখলাম। পরবর্তীতে আসো আমাদের দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে তোমার কি কার্বামিনু যৌগ রূপে। দ্বিতীয়ত আমরা মনে রাখবো হচ্ছে এখানে কার্বামিনু যৌগ। কি মনে রাখবো? কার্বামিনু যৌগ। এখন এই কার্বামিনু যৌগ রূপে আবার দুই ভাবে পরিবাহিত হতে পারে। একটা হচ্ছে তোমার কার্বামিনু গ্লোবিন, আর একটা হচ্ছে তোমার কি কার্বামিনু প্রোটিন। তাহলে একটা হচ্ছে তোমার কি গ্লোবিন, আর একটা হচ্ছে তোমার কি প্রোটিন। একটা হচ্ছে তোমার গ্লোবিন, আর একটা হচ্ছে তোমার এখানে প্রোটিন। কার্বামিনু গ্লোবিন আর হচ্ছে কি কার্বামিনু প্রোটিন রূপে, ঠিক আছে? টোটাল কার্বামিনু যৌগ রূপে 27% পরিবহন হয়। এবং লাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কি বাইকার্বনেট রূপে। সব থেকে বেশি এখানে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। তাহলে লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমার বাইকার্বনেট রূপে। সো এখন আসো, বাইকার্বনেট রূপে আমরা টোটাল দুইটা পরিবহন এখানে পাচ্ছি। কয়টা পরিবহন টোটাল আমরা এখানে? দুইটা পরিবহন কিন্তু পাই। একটা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট রূপে। কি হিসেবে? সোডিয়াম বাইকার্বনেট রূপে একটা। আরেকটা হচ্ছে তোমার কি পটাশিয়াম বাইকার্বনেট রূপে। আরেকটা কি পটাশিয়াম বাইকার্বনেট রূপে। এখন সোডিয়াম বাইকার্বনেট রূপে কিভাবে পরিবহনটা হচ্ছে? প্লাজমার সাহায্যে। প্লাজমা কোথায়? প্লাজমাতে। কোথায় হচ্ছে ভাইয়া? এখানে প্লাজমাতে। আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে কিভাবে পরিবহনটা হচ্ছে এখানে? বলো। প্লাজমা আর হচ্ছে তোমার কি এখানে রক্ত, নরমাল যে রক্ত আছে সেই রক্তের সাহায্যে। সো এটা একটু মনে রাখবো যে প্লাজমাতে সোডিয়াম বাইকার্বনেট, আর রক্ততে হচ্ছে তোমার কি পটাশিয়াম বাইকার্বনেট। এবং টোটাল বাইকার্বনেট রূপে পরিবহনটা হচ্ছে কত পার্সেন্ট? 65%, সব থেকে বেশি। সো আমাদের প্রশ্নটা ছিল কি রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়া পরিবহন হয়? বাইকার্বনেট রূপে পরিবাহিত হচ্ছে। এখানে আরেকটু ইনক্লুড করি, সেটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন যেটা হয়, এটা হচ্ছে তোমার কি গ্লোবিনের সাথে তোমার মেনলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তোমার কি গ্লোবিনে কি থাকে? তোমার এই যে এমিন একটা অংশ থাকবে না? তাহলে মনে রাখবা কি এখানে কার্বামিনু হিমোগ্লোবিনটা এইভাবে কিন্তু তৈরি হচ্ছে, বুঝছো? এই এমিন থাকবে। গ্লোবিন কি প্রোটিন, এখান থেকে আমরা এমিন গ্রুপটা পাবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস শিখতে হবে, সেটা কি অক্সিজেন পরিবহনটা তোমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? অক্সিজেন পরিবহনটা। এখন অক্সিজেন পরিবহনটা কিন্তু মেনলি দুই ভাবে হচ্ছে। একটা হচ্ছে তোমার ভৌত, একটা হচ্ছে তোমার কি ভৌত। তো ভৌতটার ক্ষেত্রে মেনলি কি প্রতি 100 ml রক্তে 0.2 ml হচ্ছে কি ভৌত দ্রবণ রূপে। যদিও এটাকে বলা হয় কি 2% মেনলি বলা হয়, বাট হয় কি তোমার মেনলি 0.2%। এনিওয়ে, তারপর আসো তোমার রাসায়নিকভাবে হচ্ছে কত পার্সেন্ট? রাসায়নিকভাবে হচ্ছে টোটাল কি 98%। এবং রাসায়নিকভাবে যেটা হয় সেটা তোমার মেনলি কি অক্সিজেন এবং হচ্ছে তোমার কি হিমোগ্লোবিন, দুইটা একত্রে হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। কি গঠন করে? অক্সি হিমোগ্লোবিন গঠন করে। অক্সি হিমোগ্লোবিন গঠন করে। সো এই হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং অক্সিজেন পরিবহন। যা পড়াইলাম, যতটুকু পড়াইলাম, এটা ইম্পর্টেন্ট, এর বাইরে কিছু আসবে না এই জায়গা থেকে, যদি এই জায়গা থেকে কোশ্চেন করে আর কি। ওকে, তো পরবর্তীতে দেখো তোমার এখানে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কোনটি? 23-24 কোশ্চেন। তো মধ্যকর্ণের সংক্রমণ, নরমালি কানের সংক্রমণকে বলা হয় কি ওটাইটিস। যেহেতু মধ্যকর্ণ বলছে বা মাঝের কর্ণ, তার মানে কি এখানে হবে তোমার ওটাইটিস মিডিয়া। মাঝে মানে কি ওটাইটিস মিডিয়া হবে। তাহলে কি হবে ভাই এখানে? ওটাইটিস মিডিয়া। এখন
অটাইটিস মিডিয়ার জন্য মেইনলি দায়ী হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দায়ী আছে এখানে। এছাড়াও তোমার এখানে বিভিন্ন ধরো হইতে পারে কি ভাইরাস হইতে পারে, এছাড়াও দায়ী হইতে পারে কি বিভিন্ন ফাঙ্গাস হইতে পারে, হ্যাঁ বিভিন্ন ফাঙ্গাস হইতে পারে। এছাড়া তোমার এখানে দায়ী হইতে পারে কি তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া। এই তিনটা জন্যই কিন্তু মূলত আমাদের যে অটাইটিস মিডিয়া সেটা কিন্তু হয়। আর যদি কখনো অটাইটিস মিডিয়াটা হয়ে যায় তখন যেই প্রক্রিয়া অবলম্বন করে সেটার নাম কি টিম্পেনোস্টোমি। কি বলা হয়? টিম্পেনোস্টোমি, মনে থাকবে। আচ্ছা, তারপর আসো অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? হ্যাঁ, এটা জিএসটি 22-23 সেশনে কোশ্চেন। অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? অ্যাডামস অ্যাপল জিনিসটা দেখবো যারা একটু চিকনা লম্বা পুরুষ থাকে তাদের দেখবো গলার উপর এখানে উঁচু হয়ে আছে, এটাকে বলে কি অ্যাডামস অ্যাপল। তাহলে কোথায় থাকতেছে? পুরুষে থাকে। এবং পুরুষের কোন জায়গাটার মধ্যে থাকে সেটা হচ্ছে তোমার কি ষড়যন্ত্র, বা আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি কি ল্যারিংস। ষড়যন্ত্র বা ইংরেজিতে বলতে পারি কি আমরা ল্যারিংস। মনে থাকবে ষড়যন্ত্র বা ল্যারিংসে কি তোমার সাধারণত এটা থাকছে। এরপর আসো এই ষড়যন্ত্র আর কি কি কাজ তৈরি করে? আর হচ্ছে তোমার এটা স্বর উৎপন্ন করে। কি তৈরি করে? এটা স্বর তৈরি করে। বা আমরা যে এই যে কথাগুলো বলতেছি এটা কোনটার মাধ্যমে উৎপন্ন হচ্ছে? এটা ষড়যন্ত্র বা ভোকাল কর্ড। এটাকে কি বলা হচ্ছে? আমাদের ভোকাল কর্ড বলা হচ্ছে। ঠিক আছে। এরপরে সব উপর আরো আছে যেমন কি ফুসফুস। ফুসফুসটা কি বলা হচ্ছে? আমাদের কি শ্বসনের প্রধান যে অঙ্গ সেটা কি ফুসফুস। অ্যালভিউলাস কি? ফুসফুসের গঠন ও কাজের এককে কি বলা হচ্ছে? অ্যালভিউলাস বলা হচ্ছে। আর ট্রাকিয়া তো তোমার নরমালি শ্বাসনালী। হ্যাঁ, আচ্ছা, মানুষের শ্বসনে কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে থাকে? আমি বলছিলাম যে 2%। এটা হচ্ছে তোমার ক্যান্সার। এটা মূলত খুলনার 19-20 সেশনের প্রশ্ন চলে। এগুলো সহজ, মানে একটা কোশ্চেনের এক্সপ্লেনেশন বুঝলে তুমি বাকি আরো 2-3টা কোশ্চেন ওইটা থেকে অ্যান্সার করতে পারবে ইজিলি। তারপরে আসো ভাইয়া, এই দেখছো আমার 3 পর্যন্ত যে কোশ্চেনগুলো আমি এক্সপ্লেন করে আসছি 4-5 কিন্তু ওখান থেকে আমার চলে আসছে। ওটাইটিস মিডিয়া রোগ কোন জীবাণু দ্বারা আক্রমণ হচ্ছে? 19-20 খুলনা ইউনিভার্সিটি। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং হচ্ছে তোমার কি ভাইরাস। আমি বলছিলাম না যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ভাইরাস হবে। এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ভাইরাস, তার মানে কি এখানে এ, বি এবং কি ডি নাম্বারটা হচ্ছে কি অপশন। এটা খুলনার 19-20 এর কোশ্চেন। হ্যাঁ, তো খুলনার কোশ্চেন কেন রাখছে ভাইয়া? যেহেতু আগের বছর পর্যন্ত খুলনা ছিল কৃষিতে না গুচ্ছতে, তো আমরা এটাকেও ধরতে পারি। ভাই কোশ্চেনই তো আসমান থেকে তো আর আসে নাই। আচ্ছা, মানুষের ট্রাকিয়া শাখাকে কি বলা হয়? ট্রাকিয়া বা শ্বাসনালী যখন শাখায় বিভক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে কি ব্রঙ্কাস বলা হচ্ছে। কি বলা হচ্ছে ভাইয়া? ব্রঙ্কাস। এবং এই ব্রঙ্কাস গুলা তোমার ব্রঙ্কিউল হিসেবে বিভক্ত হয়ে কোথায় প্রবেশ করতেছে? ফুসফুসে কিন্তু প্রবেশ করতেছে। মনে থাকবে আমাদের ফুসফুস কয়টা? 2টা, একটা ডান আর একটা বাম। সো ডান পাশে ডান ব্রঙ্কাস, বাম পাশে বাম ব্রঙ্কাস। এখন ট্রাকিয়া থেকে আরেকটু আমরা মনে রাখবো, ট্রাকিয়ার গঠনটা মনে রাখবা। 16 থেকে 20টি সি আকৃতির তরণাস্থির বলয় থাকবে। কি থাকবে? সি আকৃতির তরণাস্থির বলয় থাকবে। কয়টি? 16 থেকে 20টি। এইটা কিন্তু অনেক সময় আসে যে ট্রাকিয়াতে কি থাকে? 16 থেকে 20টি সি আকৃতির তরণাস্থির বলয় থাকে। আকৃতিটা মনে রাখবা। খুবই একদম লাইট কোয়েশ্চেনগুলো এখান থেকে আসে। এখন আসো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। জাতীয় কবিতা আসছে তোমার 17-18, ইসলাম ইউনিভার্সিটি আসছে তোমার 17-18। ডান ফুসফুস কয়টি লোবিউলে বিভক্ত? মনে রাখবা ডান ফুসফুস হচ্ছে 10টি লোবিউলে বিভক্ত, আর বাম ফুসফুস হচ্ছে তোমার কি 8টি লোবিউলে বিভক্ত। সরি, লোবিউল বলছে। আচ্ছা, ডান ফুসফুস হচ্ছে তোমার 3টি লোবিউল বলছে না? আচ্ছা, লোবিউল ঠিকই তো আছে। ডান ফুসফুস হচ্ছে তোমার 10টি লোবিউলে বিভক্ত, আর বাম ফুসফুস হচ্ছে তোমার কি 8টি লোবিউলে বিভক্ত। এখন যদি লোবের কথা বলতো, লোবের ক্ষেত্রে মনে রাখবা আমরা রাইট, ডান পাশেরটা হচ্ছে তোমার কি 3টা লোব থাকবে এবং বাম পাশেরটা হচ্ছে তোমার কি 2টা মাত্র লোব থাকবে। সো মোটামুটি লোব এবং লোবিউল আশা করি ক্লিয়ার। সহজ জিনিস প্রচুর পরিমাণ আসে। মনে রাখো কিন্তু এগুলো। হ্যাঁ, এগুলো মনে রাখো। ওকে, ফুসফুসের গঠন ও কাজের একক কি? অ্যালভিউলাসকে বলা হচ্ছে কি ফুসফুসের গঠন ও কাজের একক। অ্যালভিউলাসে কি থাকতেছে? তোমার অসংখ্য অ্যালভিউলাই থাকে। অসংখ্য কি থাকে? অ্যালভিউলাই থাকে। অ্যালভিউলাস থেকে একটা জিনিসের ক্ষরণ হয়, সেটার নাম কি তোমরা জানো? সেটা হচ্ছে কি সারফ্যাক্টেন্ট ক্ষরণ হয়, যেটা মূলত তোমার ফুসফুসের বা আমাদের অ্যালভিউলাসের যে ঘর্ষণটা, সেই ঘর্ষণটাকে কি করে হ্রাস করতে পারে, বা এটা খুব সুন্দরভাবে সংকোচন প্রসারণটা হইতে পারে, এখানে কাজটা চালাইতে পারে। এটা হচ্ছে কি অ্যালভিউলাসের ক্ষেত্রে। তো সারফ্যাক্টেন্ট ক্ষরণটা কখন শুরু হয়? সারফ্যাক্টেন্ট ক্ষরণটা শুরু হয়, এটা খরিত শুরু হয় কখন জানো? এটা খরিত শুরু হয় হচ্ছে তোমার 23 সপ্তাহ বয়স থেকে। কত সপ্তাহ থেকে? 23 সপ্তাহ বয়স থেকে কি তোমার ক্ষরণটা শুরু হয়। দ্যাটস ওয়াই 24 সপ্তাহের আগে কোনো মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। এটা কিন্তু অনেক আসে যে কত সপ্তাহের আগে? 24 সপ্তাহের আগে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, নেফ্রন, নিউরন এগুলো লাগবে না। গ্লোমেরুলাস এগুলো হচ্ছে তোমার কি আমাদের একটা মস্তিষ্কের, আর একটা হচ্ছে কি আমাদের বৃক্কের অংশ, সো আমাদের লাগবে না। সো অ্যালভিউলাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যালভিউলাসের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। সারফেক্টেন্ট কিন্তু ডিটারজেন্টের মতো। আচ্ছা, এখন বলো যে হিমোগ্লোবিনের কোন অংশ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? আমি এই যে বলছিলাম হিমোগ্লোবিনে কি থাকতেছে? তোমার গ্লোবিন থাকতেছে না?
গ্লোবিন। তো গ্লোবিন কি একটা প্রোটিন, এটা ভেঙে কি তৈরি হচ্ছে তোমার এমিনো গ্রুপ তৈরি হচ্ছে, এমিনো, হ্যাঁ এমিন তৈরি হচ্ছে, তাই না? তো এই অ্যামিনের সাথে তোমার মেইনলি কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে তৈরি করতেছে কি তোমার কার্বামিনো গ্লোবিন তৈরি করতেছে। মনে থাকবে তাহলে কোন গ্রুপের সাথে, এমিন গ্রুপের সাথে। এটা মেডিকেলের 23-24 কোশ্চেন, আমরা একটু দেখে রাখতেছি যেহেতু জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো অন্তঃশোষণ জিনিসটাকে, আমাদের শ্বসন হচ্ছে মিলে দুই প্রকার, একটা হচ্ছে কি বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে তোমার কি অন্তঃশোষণ। একটা হচ্ছে তোমার কি বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে গিয়ে কি আমাদের অন্তঃশোষণ। একটা বহি, আরেকটা হচ্ছে কি ভাইয়া অন্তঃশোষণ। একটা হচ্ছে তোমার গিয়ে বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে গিয়ে কি তোমার অন্তঃশোষণ। হ্যাঁ, তো বহিঃশ্বসনটা কোথায় ঘটে? ফুসফুসে ঘটতেছে ডিরেক্টলি। এই যে ফুসফুসে আমরা কি করতেছি, শ্বাস প্রশ্বাস হচ্ছে না, শ্বাস নিলাম, নিঃশ্বাস ত্যাগ করলাম, এটা হচ্ছে কি বহিঃশ্বসন। হ্যাঁ, আর অন্তঃশোষণটা কোথায় হচ্ছে, দেহের কোষে হচ্ছে। হ্যাঁ, অন্তঃশোষণটা কোথায় হচ্ছে, দেহের কোষে হচ্ছে। আচ্ছা, তো বহিঃশ্বসনের ক্ষেত্রে কোনো প্রকার এনজাইম লাগে না, কোনো প্রকার কি এনজাইম লাগবে না, কোনো প্রকার এনজাইম লাগে না, কোনো প্রকার এনজাইম কিন্তু লাগে না। কিন্তু অন্তঃশোষণের ক্ষেত্রে তোমার এখানে এনজাইমের প্রয়োজন আছে। এখানে কিসের প্রয়োজন আছে, এনজাইম লাগবে, এনজাইমের প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে বহিঃশ্বসনের ক্ষেত্রে তোমার যেটা হবে, এখানে তোমার কি শক্তি হয় না, শক্তি তৈরি হয় না, শক্তি তৈরি হয় না, বাট এখানে কি হচ্ছে তোমার শক্তি তৈরি হচ্ছে, শক্তি হয়। এটা হচ্ছে তোমার কি আমাদের এই শ্বসনগুলোর মধ্যে পার্থক্য। ওকে, দেখো অন্তঃশোষণ কোথায় হচ্ছে, তোমার অন্তঃশোষণ কি কোষ ও রক্তে সংগঠিত হয়, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে, এনজাইম দ্বারা প্রভাবিত হয় না, এটাও ভুল, একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া, এটাও ভুল, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে। তাহলে কি হচ্ছে তোমার নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করতেছে কি এই অন্তঃশোষণটা, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে। এটা মেডিকেল 22-23 সেশনের প্রশ্ন। এরপর আসো অ্যালভিউলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে। অ্যালভিউলাস থেকে কি অক্সিজেনটা, যেহেতু আমরা এই যে তোমার সরি আমি একটু আগে ভুল বলছিলাম, মানে একটা এটা যেটা নিচে এটা হচ্ছে তোমার কি বাইরে থেকে আমাদের অক্সিজেন নিলাম, তাই না? এটা যেটা ত্যাগ করলাম এটা কার্বন ডাইঅক্সাইড, আগে একটু মনে হয় মিস্টেক করে ফেলছিলাম। আচ্ছা, এই যে আমরা অক্সিজেনটা রক্তে প্রবেশ করবে মানে অ্যালভিউলাই থেকে, সেটা হচ্ছে কি তোমার ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায়। মেডিকেল 20-21 আমার সময়ের কোশ্চেন ছিল, বাট আনফরচুনেটলি আমি এটা ভুল করে আসছিলাম। এত খারাপ লাগছিল যে এই কোশ্চেনটা এত সহজ, বাট ডিফিউশন কথাটা আমার মনেই ছিল না তখন, আমি ভুল করে চলে আসছিলাম। তাহলে ডিফিউশন হবে, কি হবে ডিফিউশন। এখন আসো আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে তোমার কি অ্যালভিউলাসে তোমার রক্তের চাপ কেমন থাকে, সরি অক্সিজেনের চাপ কেমন থাকে এবং কৈশিক জালিকার মধ্যে অক্সিজেনের চাপটা কেমন থাকে। দেখো তাহলে মনে রাখবা অ্যালভিউলাসের ক্ষেত্রে, অ্যালভিউলাসে এটা আসানোর সময় অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ হচ্ছে তোমার, যদি বলে কি অ্যালভিউলাসে কত, তাহলে মনে রাখবো কি 40 মিলিমিটার পারদ-চাপ, 40 মিলিমিটার পারদ-চাপ। আর যদি বলা হয় কি তোমার যে রক্তের বা কৈশিক জালিকার মধ্যে তোমার কতটুক চাপ, কৈশিক জালিকার সরি অ্যালভিউলাস হচ্ছে তোমার কি 104, হ্যাঁ অ্যালভিউলাসে 104। আর যদি বলা হয় কি তোমার নরমালি কৈশিক জালিকা, নরমালি কৈশিক জালিকা, হ্যাঁ নরমালি যদি কৈশিক জালিকা বলা হয় তখন এখানে হবে কত 40 মিলিমিটার পারদ-চাপ। অনেক সময় এই দুইটা কিন্তু তোমার আসে যে কোনটাই কত পারদ-চাপ, এই দুইটা একটু আসে, এটা একটু দেখে রাখো। অ্যালভিউলাস মোটামুটি আমাদের এখানে দেখা হয়ে গেছে। এরপরে দেখতে পারো অ্যালভিউলাসের সংখ্যা, অ্যালভিউলাসের সংখ্যাটা আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, এরপর আসে তোমার অ্যালভিউলাসের সংখ্যার ক্ষেত্রে পূর্ণবয়স্ক যদি বলা হয় তোমাকে, এখানে পূর্ণবয়স্ক যখন বলা হবে, পূর্ণবয়স্কদের ক্ষেত্রে কত, তাহলে মনে রাখবে কি 480 মিলিয়ন। যখন বলা হবে তোমার বয়সন্ধিকালে, যখন বলা হবে কি বয়সন্ধিকালে বা কিশোর বয়সে, তো বয়সন্ধিকালে হচ্ছে তোমার কত 300 মিলিয়ন, 300 মিলিয়ন। এরপরে যদি নবজাতকের ক্ষেত্রে বলা হয় নবজাতক, তখন হবে কতটুকু তোমার এখানে 20 মিলিয়ন, 20 মিলিয়ন হবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো একটু মনে রাখবা কোথায় কতটুকু হচ্ছে। প্রশ্বাসে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, প্রশ্বাস, এই যে প্রশ্বাসটা নিলাম, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, নরমালি বায়ুতে যতটুকু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ থাকে সেটা হচ্ছে কি প্রশ্বাসে। নরমালি মনে রাখবা এই যে প্রশ্বাসের বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে তোমার 78.08%, প্রশ্বাসের বায়ুতে তোমার অক্সিজেনের পরিমাণ হচ্ছে কি 20.94%। আচ্ছা, তারপরে তোমার এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কতটুকু, এখানে 0.4%, কোথায় আছে এই 0.4%। ঠিক আছে, মনে থাকবে প্রশ্বাসের বায়ুতে কতটুকু পরিমাণটা আছে। এরপর আমাদের শ্বসন তন্ত্রের কোন অংশ গ্যাসীয় বিনিময় হয়। আমরা সবাই জানি ভাই গ্যাসীয় বিনিময়টা কোথায় হচ্ছে, এখানে অ্যালভিউলাসে কি হচ্ছে আমাদের গ্যাসীয় বিনিময়টা হচ্ছে, এটা আমরা সবাই জানি। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমাদের মনে হয় ও মাত্র 13তে, আমি ভাবছি 18তে চলে গেছি। নিচের কোটি মানবদের শ্বসন তন্ত্রে বায়ু পরিবহন অঞ্চল নয়। বায়ু পরিবহন অঞ্চল কারা থাকে, যেমন ধরো আমরা কি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল কারা, যেমন
নাসা ছিদ্র, নাসা গহ্বর, নাসা গলবিল, ট্রাকিয়া, এরা হচ্ছে কি বায়ু, সরি নাসা গলবিল পর্যন্ত এগুলো হচ্ছে তোমার কি বায়ু তোমার গ্রহণ ত্যাগ অঞ্চল। তারপর ট্রাকিয়া, এগুলো হচ্ছে তোমার কি বায়ু পরিবহন অঞ্চল। ব্রঙ্কাস, ব্রঙ্কাসের মধ্যে আবার এটা কি বায়ু পরিবহন অঞ্চল। তারপর প্রান্তীয় ব্রঙ্কিউল এবং কি শ্বসন ব্রঙ্কিউল, প্রান্তীয় ব্রঙ্কিউলটা বায়ু পরিবহন অঞ্চল। কিন্তু এখানে অ্যালভিউলার নালী যেটা আছে, অ্যালভিউলার নালী, এগুলো হচ্ছে তোমার কি অ্যালভিউলার নালী, শ্বসন ব্রঙ্কিউল, এই জিনিসগুলো কিন্তু ভাইয়া আমাদের কি শ্বসন অঞ্চল বলা হয়। এটা কি বলা হচ্ছে শ্বসন অঞ্চল। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে আমাদের শ্বসন অঞ্চল বলা হয়। ঠিক আছে, অঞ্চলগুলো একটু দেখে নিও, মেডিকেলের কোশ্চেন। রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? কার্বনিক অ্যাসিড, এটা আমরা জানি ভৌত দ্রবণ রূপে, বাইকার্বনেট আমরা জানি, কার্বন মনোঅক্সাইড, কার্বামিনো যৌগ। কার্বন মনোঅক্সাইড কখনোই পরিবহন অঞ্চল হবে না, কখনোই না। ঠিক আছে, সরি, কখনোই পরিবহনের মাধ্যম হবে না। তারপর চলো আমাদের সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? মেডিকেল ডেন্টাল দুই জায়গায় আসছিল। সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো তো দেখি। আমি একটু আগে বলে আসছি না? তাহলে দেখছো ভাই, তোমার হাতে গুণা যদি তুমি 4-5টা কোশ্চেন ভাই ভালো করে এক্সপ্লেনেশন সহ পড়তে পারো, এগুলাই ঘুরিয়ে ফিরে রিপিট করে, এগুলাই এর বাইরে কোত্থেকে দিবে কোশ্চেনে, তো আসে কোত্থেকে? হ্যাঁ, ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য জায়গা এই অল্প কয়টাই, জাস্ট কয়েকটা কোশ্চেন বুঝলে বাকিগুলো এমনিতেই পারবা। ওকে, সাইনাস থেকে আসছে আমাদের প্যারানেসাল সাইনাস। প্যারানেসাল সাইনাস বলতে আমাদের এই যে মুখ গহ্বরটা আছে, এখানে এই চারপাশে কিছু তোমার গহ্বর থাকে অস্থিগুলোর মধ্যে। তো এগুলাতে কখনো তোমার জীবাণু যখন আক্রমণ করে তখন সেখানে কি প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, এটাকে বলা হচ্ছে কি প্যারানেসাল সাইনাস বলা হচ্ছে। নরমালি সাইনাস থাকে হচ্ছে আমাদের 4 প্রকার। প্যারানেসাল সাইনাস আমাদের 4 জোড়া। প্যারানেসাল সাইনাস, প্যারানেসাল সাইনাস কত জোড়া? 4 জোড়া। আচ্ছা, কি কি আছে দেখো। আমরা যদি বলি ম্যাক্সিলা, প্রথম আসো কি ম্যাক্সিলারি সাইনাস, ম্যাক্সিলারি, হ্যাঁ ম্যাক্সিলারি থাকবে 2টা। তারপর আসো আমরা ফ্রন্টাল বলতে পারি, যেটা আমাদের কপালের দিকে থাকবে, এটা থাকবে 2টা। তারপর আসো আমাদের এথময়েডাল, এটা থাকবে কয়টা? 2টা। তারপর আসো কিছু মাস ফ্যানয়েডাল। যদি আমাদের কোথাও গালে ব্যথা হয় তাহলে সাইনোসাইটিস, এই সাইনাসের প্রদাহকে কি বলা হচ্ছে? সাইনোসাইটিস বলা হচ্ছে। তো সাইনোসাইটিসের ক্ষেত্রে মনে রাখবা সাধারণত কি ব্যথাটাই কি মেইন উপসর্গ। যদি এই দিকে ব্যথা হয় তোমার কি ম্যাক্সিলারি, কপালে ব্যথা হলে ফ্রন্টাল, তারপর যদি তোমার এই দিক দিয়ে ব্যথা হয় তখন হচ্ছে তোমার কি আমরা বলতে পারি কি অ্যাথময়েডাল, বা তোমার যদি এদিক চোখের মানে এই চারপাশে ব্যথা হয় তখন হচ্ছে তোমার কি স্ফ্যানয়েডাল। বুঝছো? চোখের উপর অ্যাথময়েডাল আর চারপাশে হচ্ছে তোমার কি স্ফ্যানয়েডাল। এই তো, তাহলে প্যারানাসাল সাইনাস থেকে কোনটা? ফ্রন্টাল, ম্যাক্সিলারি, স্পাইনাল, অক্সিপিটাল নয়। এটা মেডিকেল 16-17 কোশ্চেন। তাহলে সাইনাসের প্রদাহকে কি বলা হয়? সাইনোসাইটিস। প্রথম উপসর্গ সেটা হচ্ছে তোমার কি আমাদের মাথা ব্যথা বা ব্যথা, মেইনলি ব্যথা। যদি বলা হয় গালে ব্যথা হয় কেন? ম্যাক্সিলারি সাইনাসের জন্য। সাইনোসাইটিস কিন্তু আবার 2 প্রকার, একটা একিউট, একিউট মানে কি স্বল্প সময়ের জন্য, যেটা মূলত 4 থেকে 8 সপ্তাহ বা 1 থেকে 2 মাস। আর একটা হচ্ছে ক্রনিক, যেটা দীর্ঘ সময়ের জন্য হয়। নেক্সট কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বামিনো, কার্বামিনো হিমোগ্লোবিন। এই যে কার্বামিনো হিমোগ্লোবিন, এটা আমাদের ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কি ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। এটা আসছে তোমার মেডিকেল 2-3 সেশনে। সিলিকন ডাইঅক্সাইড ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। আমরা একটু ফুসফুসটা একটু দেখি, তো না দেখাইলে আবার আমার ভালো লাগবে না। ফুসফুস কয়টা? 2টা। একটা হচ্ছে তোমার কি রাইট, আর একটা হচ্ছে তোমার কি লেফট। রাইটটা হচ্ছে তোমার কি বড়, লেফটটা হচ্ছে তোমার ছোট। রাইটটা হচ্ছে কত গ্রাম? 625 গ্রাম। লেফটটা হচ্ছে কত গ্রাম? তোমার 565 গ্রাম। একটু মনে রাখো, ফুসফুসের আবরণকে কি বলা হচ্ছে? প্লুরা বলা হচ্ছে। কয় স্তরীয় আবরণ? 2 স্তরীয় আবরণ। প্লুরার মাঝে যে রস থাকবে সেটা কি বলা হচ্ছে? প্লুরাল রস বা সেরাস্ট্রিট বলা হয় কিন্তু। ওকে, এই তো বেসিক, একদম বেসিক। হ্যাঁ, এই যে দেখো কোশ্চেন চলে আসছে। একটা বলছি না যে ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা, তাকে কি বলা হচ্ছে? এটা ডিউ আর ইউ সব জায়গায় আসছে। তাহলে কি আবরণ? প্লিউরা, প্লিউরা দ্বারা। পেরিকন্ড্রিয়াম কি? তরুণাস্থির আবরণ। হ্যাঁ, আমি বাকিগুলো দেখাই দিচ্ছি। তরুণাস্থির আবরণ। পেরিওস্টিয়াম কি? অস্থির আবরণ। তারপর আসো তোমার পেরিকার্ডিয়াম কি? তোমার হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণ। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমি এই চ্যাপ্টারে যা যা যাবতীয় কিছু আছে, যা আসার মতো সব তোমাদেরকে আমি এখানে দেখাই দিচ্ছি, তাই না? একটা ভিডিওতে কিন্তু মোটামুটি আমি ওভারভিউটা করে দিচ্ছি। এই পর্যন্তই ছিল আমাদের এই লেকচারটা। এখন আরেকটু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের লুকিং ফর জিএসটি এর বাকি এপিসোডগুলো সহ কিন্তু আমাদের প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। যারা আগের প্লেলিস্টগুলো দেখো নাই, প্রত্যেকটা প্লেলিস্ট দেখে নিও। তুমি সারা ইউটিউব সার্চ করো, দেখো যে গুচ্ছের জন্য এরকম কিছু আছে কিনা। এরকম কিছু আমি পাই নাই, তুমি পাইলে পাইতে পারো, আমি সার্চ করে পাই নাই যে এই টাইপের সিরিজ কোথাও আছে কিনা। আমরা দিচ্ছি
সারাদিন লাইভ ক্লাস, মানে বিকাল থেকে যে শুরু হয় ক্লাস, আজকে 3:30 থেকে শুরু করছি ক্লাস। তারপরে এই যে তোমার জিএসটি ব্যাচে ক্লাস নেওয়া, জিএসটি ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে, মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে, এক্সামও চলতেছে। 599 টাকা এনরোল করে ফেলো। আমরা কতটা ডেডিকেটেড অন্তত তোমাদের কাছে আমরা এটা প্রুভড। সো এনরোলটা করে ফেলো, এনরোলটা করে জিএসটির জন্য একটা ভালো প্রিপারেশন নাও। ওইদিকে আবার রাজশাহী ব্যাচের ক্লাস, যারা রাজশাহীর প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে লাস্ট মোমেন্টে ম্যারাথনগুলো দেখা এবং এক্সাম দেওয়ার জন্য কিন্তু ভর্তি হইতে পারো। আজকে থেকে ফাইনাল মডেল মানে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল শুরু হচ্ছে কিন্তু। তো এত কিছু ম্যানেজ করেও কিন্তু আমরা তোমাদেরকে সিরিজগুলো দিয়ে যাচ্ছি। তো একটু সময় নিয়ে দিচ্ছি, কারণ এমন না যে ডেইলি আমরা 4-5টা করে দিতে পারতেছি, আমরা সর্বোচ্চ 2টা করে দিতে পারতেছি, কারণ টাইমটা আসলে হচ্ছে না। তোমার না স্টুডিওতে টাইম হচ্ছে না, মানে সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকা হচ্ছে না। এই যে এখন শুট করতেছি রাতে বাজে তোমার 2:30, সকালে ওইটা আবার আমি চলে যাবো আমার ক্যাম্পাসে ক্লাসে, আমার নিজের ভার্সিটি ক্লাসে। তো এই যে এসে আবার ক্লাস নেওয়া, আবার অন্যজন ক্লাস নেওয়া, মানে এই যে একটা ব্যস্ততা, তারপর কিন্তু দিচ্ছি শুধুমাত্র তোমাদের উপকারের জন্য। কেমন হয় বা কতটুকু উপকৃত সেটাও জানাই, রিভিউ টিভিউ দিও। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।